বিকল্প চাষ হিসাবে একদম প্রথমের দিকে যে চাষগুলো আমরা শুরু করেছিলাম তার মধ্যে অন্যতম ছিল এই ড্রাগন চাষ। সমসাময়িক অন্যান্য চাষগুলো যেমন কাঁঠাল বা লেবু যেভাবে চাষিদের মধ্যে বিস্তার লাভ করেছে, এই ড্রাগন চাষটা কেন এতটা বিস্তার লাভ করতে পারলো না? এই প্রশ্নগুলো আমাকে বারে বারে ভাবায়, আর এই প্রশ্নগুলো নিয়েই আজকে এসেছি অভিজ্ঞ একজন ড্রাগন বাগানি, এবং এই প্রশ্নগুলোই আমরা তার কাছে রাখবো এবং ড্রাগন চাষের পজিটিভ নেগেটিভ সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা পরিচয় করে নিই অভিজ্ঞ বাগানির সাথে। দাদা, আপনার সম্পূর্ণ নাম? হ্যাঁ, প্রথমত নমস্কার সবাইকে। আমার নাম প্রসেনজিৎ শিকদার। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় ধবুলিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, আমি মোটামুটি এই 5 বছর আছেন এই ড্রাগন চাষ নিয়ে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, 6 বছর পূর্বে 26-এ। 3 বছর আগে সম্ভবত এসেছিলাম আপনার। হ্যাঁ, একদম। আমরা দেখেছি প্রসেনজিৎ বাবু অন্যান্য বিকল্প চাষগুলো যেভাবে বিস্তার লাভ করেছে, যেমন কাঁঠালকেই ধরি, যেমন লেবুকেই ধরি, এগুলো প্রচুর বিস্তার লাভ করেছে, কিন্তু ড্রাগন চাষটা সেইভাবে বিস্তার লাভ করতে পারছে না কেন? যদিও আমি যতটুকু জানি এই চাষটাও কিন্তু যথেষ্ট লাভজনক, কেন করছে না? এর কারণ হচ্ছে প্রথমত যারা চাষি এই চাষ করবে সে নিশ্চয়ই নতুন। একদম। এবার কাউর কাছে গিয়ে এটার যে প্ল্যান্ট মানে চারা সংগ্রহ করছে, তখন সে মানে চারাটা নিয়ে গিয়ে যখন চাষ করছে, তো তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ফলের সাইজ, ফলের গঠন বা ফল এরকম হবে, সেটা হয়নি। তার ফলে সে ধোঁকা খেয়েছে। সে বাজারজাত করতে গিয়ে যখনই ছোট ফল হয়েছে তার মূল্য সেইভাবে পায়নি, তখনই সে আরও 10 জনকে বলেছে এবং সেও চাষ ছেড়ে দিয়েছে। আচ্ছা, মেনলি বলতে চাইছেন ভ্যারাইটিগত সমস্যার মধ্যে আমরা পড়েছি। যেহেতু এটা একদম প্রথম মানে বিকল্প চাষ এবং এটা নতুন চাষ, ভ্যারাইটি সম্বন্ধে আমরা এতটা জানতাম না। যখনই আমরা চারা কিনতে গেছি আমাদেরকে বলা হয়েছিল 400 গ্রাম 450 গ্রাম ফলের ওজন হবে, আদতে হয়েছে 100-150 গ্রাম। বাজারজাত করতে গেছি, দাম পাইনি, লোকে সেদে সেদে বিক্রি করতে হয়েছে। আমি ফেড আপ হয়ে গেছি, এই চাষটা তো ছেড়েছি, প্লাস 10 জনকে বলেছি করবে না, তাই না? একদম এই সমস্যায় পড়েছি, এই সমস্যা। এবং আমিও এটা পড়েছি। আচ্ছা, আমিও যখন 5 বছর আগে প্রথম এই চাষটা শুরু করি, এই চাষটার যে ভ্যারাইটিগুলো আমাকে দেওয়া পেয়েছিলাম, যে কোয়ালিটি হবে বলেছিল, সেইগুলো এরকম সমস্যায় পড়েছে। কিন্তু আমি চাষটা ছাড়িনি, আমি এটা নিয়ে রিসার্চ করলাম এবং যেগুলো ভালো ফল হয়, ভালো সাইজ হয়, সেই ভ্যারাইটি নিয়ে এসে করলাম এবং তাতে সাকসেসফুল রেজাল্ট পেলাম। আচ্ছা, এবং তারপর চাষটা কন্টিনিউ করলাম। অনেকে হয়তো সে ধরে থাকে না, তাই না, ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে চলুন ভিডিওর সাথে থাকুন। কোন ভ্যারাইটিগুলো ভালো হচ্ছে, কিভাবে চারা পাওয়া যাবে, কোথা থেকে সংগ্রহ করলে সঠিক ভ্যারাইটি পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। এই চাষটা বিস্তার লাভ না করার আরও কিছু কারণ আছে, সেগুলো দাদার থেকে আমরা জানব। দ্বিতীয়ত, আমার মনে হয় ড্রাগন চাষটা ইনিশিয়াল খরচটা অনেক বেশি, তাই না? এবং এই চাষ পদ্ধতি সম্বন্ধে চাষিকে জানতে হবে, একদম, তাই না? এই সমস্যা কি পড়ছে চাষি? হ্যাঁ, এই সমস্যা পড়ছে। যেমন আমি পড়েছিলাম প্রথম, আমি যেই পদ্ধতি আমাকে বলেছিল সেটা হচ্ছে পোল পদ্ধতি। এই পোল পদ্ধতিতে খরচ প্রায় একই, মানে দেখা যাচ্ছে যে এটা 2 লাখ হলে পরে ট্যালিস পদ্ধতিতে 2.5 লাখ সেই টাইমে। আচ্ছা, কিন্তু আমি পোল পদ্ধতি করে ফেলেছি। তো এই পোল পদ্ধতি আর ট্যালিস পদ্ধতিতে মাত্র 50,000 টাকা ডিফারেন্স, কিন্তু ফলের পরিমাণ দ্বিগুণ। এই জায়গাটা পুরো ফাঁকা থাকছে, তাই না? এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে। যেমন বলি, 1 বিঘেতে এই পোল পদ্ধতিতে আমার 800 থেকে 1000 চারা। আচ্ছা, আর যখনই ট্যালিস পদ্ধতিতে যাব তখন ওটা 1800 থেকে 2000 চারা। কারণ টেলিস আমরা চলুন সামনে গিয়েই দেখাই। এখানে পোলটা একটু দেখে নিন, এখানে একটা পোল, এখানে একটা পোল, এই মাঝে কিন্তু কোনো গাছ থাকছে না, পুরোটা ফাঁকা থাকছে। এই স্পেসটা কিন্তু কোনো কাজে লাগছে না, তাই না? এটা হলো টেলিস পদ্ধতি, তাই তো? হ্যাঁ, এটাই কিন্তু কোনো ফাঁকা স্পেস থাকছে না, তাই না? আচ্ছা, এই পদ্ধতি সম্বন্ধে একটু সংক্ষেপে বলুন আমাদেরকে। এই পদ্ধতিটা আমি যখন প্রথমবার করা হয়, তারপরে আমি যখন রিসার্চ শুরু করলাম, জানার চেষ্টা শুরু করলাম, তখন দেখলাম এই পদ্ধতিতে প্রফিটটা বেশি।
অনেক। যেমন হচ্ছে 1 বিঘে আমার বোল পদ্ধতিতে যেমন 800 থেকে 1000 চারা বসবে, আর ট্যালিস পদ্ধতিতে 2000 চারা বসবে। নর্মালভাবে আরও বেশি বসানো যায়, নর্মালভাবে 2000। এই পদ্ধতি আবার করতে হলে পরে এর যে সঠিক প্রশিক্ষণ, মানে সঠিক ম্যানেজমেন্ট, এটা জানতে হবে। এটা না জানলে পরে ভুল হবে। মানে এই আমার এখন প্রুনিং চলছে, মানে প্রুনিংটা হচ্ছে এই পদ্ধতির মেন। দ্বিতীয় হচ্ছে ফার্টিলাইজার, যে আমি ডবল চারা লাগাবো, একটা গাছে কতটুকু খাবার দেওয়ার দরকার, কতটুকু পরিমাণে দিলে পরে আমার সঠিক প্রোডাকশন আসবে, এবং এইখানে কতটা ডাল রাখলে পরে আমার সঠিক প্রোডাকশন আসবে। যদি ডাল আমার এখন যেমন আছে এইখানে দেখছেন এরকম রাখা হয়, তাহলে প্রোডাকশন আসবে না, কিন্তু আসবে না, মানে ভালো আসবে না। প্রথমে আমরা জেনে নিই যে এই পদ্ধতিতে এখানে একটা পোল করা হচ্ছে, একদম, আর এখানে একটা, এই দুটো পোলের মধ্যে ডিসটেন্স কত? 10 ফুট। 10 ফুট। আর এই গাছগুলো যে ঝোলানো হয়েছে, হ্যাঁ, বা এইদিকে গাছগুলো ঝোলানো হচ্ছে, কত বাই কত পরপর গাছ লাগানো হচ্ছে? 1 ফুট অন্তর অন্তর। 1 ফুট অন্তর অন্তর। আর উপরে কি দিয়েছেন? এটা উপরে হচ্ছে জিআই পাইপ 1 ইঞ্চির। 1 ইঞ্চি জিআই পাইপ। একদম। আচ্ছা, এই পদ্ধতিগুলো মানুষ জানতে পারছে, এবং না জানার কারণে সে ভুল পথে এগোচ্ছে, এবং চাষে লাভ হচ্ছে না। এবং এই প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট একদম ড্রাগন চাষে। আচ্ছা দাদা, একটু আমাদেরকে বলুন এই প্রুনিং কিভাবে কি করতে হয়? এই প্রুনিং এর সিস্টেম হচ্ছে, এই যে অসংখ্য কুশি বেরিয়েছে, হ্যাঁ, এটা নভেম্বর মাস, এই কুশিগুলো এই উপরের থেকে নিচের যত কুশি আছে সব কেটে ফেলতে হবে, এবং গোড়া থেকে যত কুশি এই পাইপ পর্যন্ত উঠছে সব কেটে ফেলতে হবে। আচ্ছা, আর এইখানে যেই কটা কুশি থাকবে, একটা ডালে একটা করেই কুশি, মানে প্রতি মুহূর্তে, এখন যেমন নতুন কুশি বেরোচ্ছে একটা কুশি নেব, আবার যখন 1 মাস পর এই কুশিটা এরকম বড় হয়ে যাবে, আবার একটা পুনরায় অসংখ্য কুশি বেরোবে, তখনও একটা করে নেব একটা ডালে। মানে বিষয়গুলো জানতে না পারার কারণে চাষি প্রোডাকশন পাচ্ছে না, এবং প্রোডাকশন না পেলেই সে লস করবে, তাই তো? একদম। তাহলে এটা দ্বিতীয় কারণ এই চাষে না এগোনোর জন্য সঠিক মানে গাইডনেস, যেটা দ্বিতীয় আমাদের পয়েন্ট একটা আলোচনা করতাম, যে চাষি দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে কারোর হেল্প নিতে যাচ্ছে, যে সে হয়তো এত সুন্দর মিষ্টি কথা বলছে চারা বিক্রি করার জন্য, সেই পৃথিবীতে আর ভালো কেউ না, মানে তার ভালো চায়, চাষির ভালো চায়, পৃথিবীতে ওই একজনই আছে, আর কেউ না, এত সুন্দর মিষ্টি কথা বলে। তো যেই চারা বিক্রি হয়ে গেল, তারপর আর ফোন ধরে না। মানে প্রতিশ্রুতি দিয়েছিল, গাইডেন্স, পুরো সম্পূর্ণ গাইডেন্স তিনি গাইড করবেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে সেই গাইড তারা চাষি পাচ্ছে না। কারণ কেন ফোন ধরে না? কারণ সে তো ভুল চারা দিয়েছে, এবং তাকে যখন চাষির অনেক কোশ্চেন থাকে প্রথম 1 বছরে, কতটা ডিস্টেন্সে করব, পিলারটা কেমন করব, পাইপটা কোথা থেকে নেব, চারার বেডটা কেমনভাবে করব, ডিস্টেন্স চারার কতটা রাখবো, কোন কুশিটা কাটবো, মানে হাজারো কোশ্চেন থাকে। এবার সেই কোশ্চেনগুলো তার সমাধান পায় না যখন তার সঙ্গে যোগাযোগ হয় না, তার ফলে চাষিরা অসুবিধায় পড়ে চাষটা করতে, তখন গিয়ে যে অসুবিধার সম্মুখীন হয়, বাগানটা নষ্ট হয়ে যায়, তার ফলে চাষটা পিছিয়ে যাচ্ছে। ওই নষ্ট দেখে আরো 10টা লোক আর এগোচ্ছে না, এই চাষ এগোচ্ছে না, এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই ড্রাগন চাষের পরিচর্যাও কিন্তু সম্পূর্ণ আলাদা, সার দেওয়া পদ্ধতি সম্পূর্ণ আলাদা, ফাঙ্গিসাইড কীটনাশক কখন দেবেন, কি পরিমাণ দেবেন, এটা সম্পূর্ণ আলাদা। আর এই ক্ষেত্রেও আমরা দেখেছি চাষিরা সেই প্রপার গাইড পায় না, একদম, এবং যার কুফলটা পড়ে ফলনের উপর, একদম, তাই না? এই গাছের দুটো শত্রু, সেটা হচ্ছে এক ফাঙ্গাল, 2-3 ধরনের ফাঙ্গাল প্রবলেম আছে। আচ্ছা, শীতের দিনে একরকম আছে, গরমের দিনে একরকম আছে, বর্ষায় একরকম আছে। এই ফাঙ্গাল প্রবলেম, কোন ওষুধটা দিলে এই ফাঙ্গালটা নষ্ট হয়ে যাবে, মানে হবে না, এই ফাঙ্গাল প্রবলেম। আর দ্বিতীয় হচ্ছে সানবার্ন প্রবলেম। এই দুটো প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য কি টেকনিক ব্যবহার করতে হবে এবং কি ওষুধ ব্যবহার করতে হবে, তার সঠিক গাইড সে পায়নি, তার ফলে বাগানটা অনেক বাগান নষ্ট হয়ে গেছে। সানবার্ন, এই সমস্যাটা আমাদের এখানে বেশ হয়, কারণ আমাদের টেম্পারেচার যখনই 38-এর উপরে চলে যাবে, আমাদের তো এই গত লাস্ট 2025-এ হিট
40-এর উপরে তেমন যায়নি, কিন্তু 2024-এ প্রচুর 44, 45, 43, 42 কন্টিনিউ ছিল। তো সেই বছর আমাদের সানবার্ন অত্যাধিক পরিমাণে এই সানবার্নের কারণেও বাগান নষ্ট হয়ে গেছে অনেকের, এবং অনেকে এগোতে চায় না। এই সানবার্ন থেকে কিভাবে আপনি বাগানকে রক্ষা করেছেন? এই সানবার্ন থেকে রক্ষা করার জন্য দুটো ট্রিক্স আছে। এক হচ্ছে ফেব্রুয়ারিতে একটা হার্ড ফার্টিলাইজার গাছকে দিতে হয় খাওয়ার, কারণ মার্চ মাস থেকে ফুল চলে আসে, মানে কড়ি চলে আসে 15 তারিখ 20 তারিখ থেকে চলে আসে, তাই ফার্টিলাইজার দিতে হয়। আর একটা হার্ড প্রুনিং করতে হয়, যে আমি কতগুলো ডাল রাখবো। এখন যেমন এখানে যে ডালগুলো দেখছেন, এইগুলো এতটা পরিমাণ ডাল রাখা যাবে না। আচ্ছা, আমি এখান থেকে গুনতে পারবো, চোখে দেখতে পারবো, সেরকম ডাল রাখতে হবে। এত ডাল রাখা যাবে, এত ডাল রাখা যাবে না। এটা লাস্ট আমি ফেব্রুয়ারিতে প্রুনিং করেছিলাম, 1 বছর হয়ে গেছে বলে ডালটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো সেই টাইমে একবার ফার্টিলাইজার দিয়ে তাকে জল দিতে হবে ভালো করে। ওই যে জলটা দেওয়া হলো, ওই জল শেষ, বন্ধ করে দিতে হবে, গাছকে রেস্ট দিতে হবে, মানে জল না দিয়ে গাছকে শুকিয়ে ফেলতে হবে। আচ্ছা, যত এই এখন যে এই ডালটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু ওয়াটার, আর কিছু নেই, ভিতরে একটা শুধু কাঠি আছে। এই ওয়াটারটা শুকিয়ে ফেলতে হবে ফেব্রুয়ারি মার্চে। এপ্রিলে যখন অত্যাধিক হিট হবে, গাছটা যাতে হিটে এই ওয়াটারগুলো পুরো হলুদ হয়ে যায়, যে হলুদটা দেখছেন না, এই হলুদ হয়ে পুরো ডাল হলুদ হয়ে ওয়াটারটা মানে স্টক করে যায় এক জায়গায়, তারপর হিটে গলে যায়। এটাকে বলে সানবার্ন। এটা রাখার জন্য করতে হবে আমাদের জল কম দিতে হবে, মানে দিতে হবে না। এই ম্যাচিওর গাছে জল দিতে হবে না, এবং উপরে যদি কেউ শেড নেট করতে পারে সেটা করতে পারে। সেটা একটু হিউজ খরচ, যাদের সম্ভব। যারা না পারবে তাদের হচ্ছে আমার কাছে আমি সেই পাউডারটা ইউজ করি এবং সবাইকে দিই, গত বছরও দিয়েছিলাম, এনে দিই। সেটা হচ্ছে কাউলিন পাউডার। খুব সামান্য খরচ, মানে খুব সামান্য খরচে এই কাউলিন পাউডারটা যদি এখানে স্প্রে করে দেওয়া হয়, একটা সাদা কোট পড়ে যায় চুনের মতো। তো সেটা সূর্যের তাপ রিফ্লেক্ট করে, এখানে পড়বে না, গাছে 10 ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোল করবে। 7 থেকে 10 ডিগ্রি হিটটা পড়বে না। যদি আমাদের এই গাছ সহ্য করতে পারে 40 ডিগ্রি পর্যন্ত, যখনই 45 যাবে, এবার 10 ডিগ্রি কন্ট্রোল করা মানে 35-এ চলে আসলো, আমার এই গাছে আর সানবার্ন হবে না। আমার বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই টোটাল বাগানে কোথাও সানবার্ন হলে পুরো কাঠি বেরিয়ে যায়। এটা কিন্তু আমি এসে দেখিনি। হ্যাঁ, আপনার বাগানে, আমার বাগানে কোনো সানবার্ন নেই। দ্বিতীয়ত কোনো ফাঙ্গাল নেই, সবুজ একদম। 5 বছরের বাগান, কোনো ফাঙ্গাল নেই, কোনো সানবার্ন নেই। কিন্তু অনেক বাগান নষ্ট হয়ে গেছে 2025-এ। আমি প্রচুর বাগান ভিজিট করেছি, নষ্ট হয়ে গেছে এই প্রচুর বৃষ্টিতে। না, ওই ফাঙ্গাল প্রবলেম। আর বৃষ্টির জন্য একটা আমাদের এই 2025-এ অত্যাধিক বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে ভয় পেয়ে লাভ নেই। যদি মাটি যদি উঁচু থাকে, মানে জমি যদি উঁচু থাকে, 2 দিন জল দাঁড়ালেও, জল নেমে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা ক্ষতি হবে, ফলন কম হবে। আচ্ছা, আর একটা কারণের কথা বলবো, আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখেন যে এই চাষে লক্ষাধিক আয়। সত্যি এই চাষে লক্ষাধিক আয় আছে, এই চাষটা লাভজনক, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার জমি কেমন। আমি কখনো এঁটেল মাটিতে জমিতে এই চাষটা করতে পারবো না। এর জন্য বেলে দোআঁশ মাটি চাই, এর জন্য চাই মাটিতে যেন একদম জল না দাঁড়ায়, কি দাদা, তাই তো? তাহলে জমি নির্বাচনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। না, এগুলো অনেক স্টেজ আছে, ধাপ আছে। এগুলো মানে চাষ করার অনেক পদ্ধতি আছে, ধাপ আছে, কিন্তু আমরা মানে কয়েকটা পয়েন্ট ভিডিওতে আলোচনা করছি। আচ্ছা, আর একটা সমস্যায় আমি দেখেছি চাষিরা পড়ে, সেটা বাজারজাত করতে গিয়ে, ফল বাজারে বিক্রি করতে গিয়ে। এই সমস্যার সম্মুখীন কি আপনারা হচ্ছেন? আমি যখন প্রথম চাষ করেছিলাম, আমার যখন অল্প ফল বেরিয়েছিল, তখন আমি এই সমস্যায় পড়েছিলাম। তবে একটা বিষয় বলবো, যারা চাষ করছেন তাদেরকে, যে অল্প জমি থাকলে বড় পাইকারিরা এসে নিতে পারে না। আমি বর্তমানে নিজে সেলার, মানে আমি ফল কিনি এবং বাইরের রাজ্যে পাঠাই। তো যে সমস্ত বাগানি মানে আমার থেকে এই চাষটা শিখেছে বা করেছে, বা আমি তাদের পরামর্শ দিয়েছি, তাদের টোটাল ফলটাই আমি নিয়ে বাইরে সেল করি। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা একটু বলুন, যাতে দর্শক বন্ধুরা ফল বিক্রি করতে সমস্যা হলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমার নাম্বারটা 9614391665।
এবং টোটাল ফলটা মানে ওই একটু আধটু ফল না, যতটাই ফল হবে 2 টন 3 টন 4 টন যতটাই। এবার এই ফলটা অল্প পরিমাণ হলে বড় পাইকারিরা নিতে পারে না এসে, আমি বা আমার মতো যারা ব্যবসা করে তখন তাকে দোকানে নিয়ে যেতে হয়। তো চেষ্টা করবেন মিনিমাম 1 বিঘে থেকে চাষ করলে পর্যাপ্ত একটা ফল হবে, পাইকারিরা এসে নিতে পারবে। হ্যাঁ, আর যখনই অল্প ফল হবে তখনই পাইকারিদের পারবে না, বাজারে যখন যাবে সে অসুবিধার সম্মুখীন হবে। কারণ আমাদের ড্রাগনটা বাইরের যে সকল রাজ্যে জানে সেই সকল রাজ্যে বা খুব অল্প পরিমাণ বিভিন্ন জায়গায় সেল হয়, প্রচুর পরিমাণ কনজিউমটা আমাদের মধ্যে কম, বাইরে চলে যায়। এবং এই ফলের কিন্তু প্রচুর চাহিদা। এটা মানে আমি বলছি, আমি এই 3 বছর থেকে বিজনেস করছি, আমি প্রচুর চাহিদা, আমি প্রচুর অর্ডার, এখনো অর্ডার আছে কিন্তু আমাদের কাছে ফল নেই। প্রচুর চাহিদা, যেই সকল জায়গায় যে সকল রাজ্যে এরা এই ফলটা চিনে গেছে। হ্যাঁ, তো প্রচুর চাহিদা, প্রচুর ডিমান্ড এবং দামও ভালো, খুব দাম ভালো। এবং বাজার মার্কেট বর্তমানে দাম কেমন যাচ্ছে এখন? অন অ্যাভারেজ 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, চাষি বাগান থেকে বিক্রি করতে পারবে 150 টাকা? বাগান থেকে বিক্রি করতে পারবে 150 টাকা। আর একটা বিষয় বলি, এই সাবজেক্টটা যখন আসলো, এই ফল যখন শুরু হয় তখনও প্রায় এরকম 150 টাকা থাকে, এপ্রিল মে মাস। যখন জুন মাস জুলাই মাস দামটা কমে, তখন 70-80 টাকা হয়। আচ্ছা, আবার সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই টাইমে সেপ্টেম্বর অক্টোবরে দামটা বেড়ে যায়। প্রথম দিকে দামটা বাড়ে, মাঝে দামটা কমবে, আবার এই সময় যেহেতু এখন সব ফল কমে যায়, তো এই ফলের অ্যাভারেজ যদি আমি 100 টাকা করে ধরি, অ্যাভারেজ 100 টাকা, এই পদ্ধতিতে আমার মানে সার্ভে করা আছে 6 টন ফল বেরোয়। 6 টন? হ্যাঁ, বছরে 1 বিঘে। আচ্ছা, কত দিনের গাছে? 2 বছরের গাছে। 2 বছরের গাছে। আচ্ছা, 1 বছরের গাছে কিন্তু সেটা 3 টন বেরোবে। 3 টন। 2 বছরের গাছে বা 3 বছরের গাছে বেরোয় 6 টন। আমি সেটা বাদ দিলাম, 4 টন ধরলাম, ধরে নিন আমি ভুল কথা বলছি। আচ্ছা, 4 টন হতেই পারে ভুল কথা বলছি। তো 4 টন ধরলাম, 100 টাকা করে রেট হলো, 4 লাখ টাকা। 4 লাখ। 1 লাখ খরচ, 3 লাখ লাভ। এটা ফেলে চলে। তবে দর্শক বন্ধুরা, 3 লাখ লাভ করতে গেলে আপনাকে যেটা সবার আগে করতে হবে, সঠিক জাত কালেকশন করতে হবে। দ্বিতীয়ত, এই চাষ পদ্ধতি রপ্ত করতে হবে। তৃতীয়ত, আপনাকে সঠিক জায়গায় জিনিসটা বিক্রি করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, সঠিক জাত। এবার দাদার থেকে আমরা জানবো কি কি জাত সঠিকভাবে চাষ করা যেতে পারে। এবার দাদার কাছে জানতে চাইবো, কোন কোন জাতগুলো চাষ করলে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতেও মানুষ সফল হবে, চাষি লাভ করতে পারবে? কোন কোন জাত? প্রথম হচ্ছে আমাদের সিয়াম রেড, সি ভ্যারাইটি। আচ্ছা, পরিচিত সবাই তার মধ্যে। তারপর ক্রসবিট। আচ্ছা, আচ্ছা, সিয়াম রেডের টেস্ট কেমন? সিয়াম রেডের আমি সমস্ত ফলের ব্যাপারে বলে রাখছি, টেস্টের বিষয়ে তাহলে সমাধান হয়ে যাবে। সমস্ত ফলেই যেমন সাধারণ টেস্ট তেমনই। আচ্ছা, শুধু আমাদের একমাত্র দেশি মোরক্ষণ ভ্যারাইটিটা, যেটা ছোট ফল হয়, খুব অসাধারণ মিষ্টি। আর সমস্ত ফলই যদি 2 দিন মানে গাছে থাকার পর আমরা এই রকম কাঁচা অবস্থায় ফলগুলো পাড়তে হয়, পুরো না পাকা, তখন কিন্তু টেস্ট ভালো হয় না। আচ্ছা, সম্পূর্ণ পাকলে পরে তারপর টেস্ট খুব ভালো আসে। আচ্ছা, আর যেহেতু এইগুলো 2 দিন এই অবস্থায় পাড়তে হয়, কারণ এর দোকানদার যাতে রেখে বিক্রি করতে পারে, একদম তাই না? ঠিক, ওই দোকানদারের কাছ থেকে যখন কিনে খাবে তখন কিন্তু টেস্ট দারুণ হবে। আর সবারই টেস্ট 19 আর 20 ভালো। আচ্ছা, তাহলে প্রথমে আপনি বললেন সিয়াম রেড বা সি ভ্যারাইটি। দ্বিতীয়টা ক্রসবিট। হ্যাঁ, আচ্ছা। তারপর অরিজিনাল মোরক্কন রেড। আচ্ছা, শ্রীলঙ্কান রেড। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হাইব্রিড একটা ভ্যারাইটি আছে, হাইব্রিড রেড। আচ্ছা, তারপর আমাদের ভিয়েতনাম রেড, জাম্বু রেড, বোল্ডার বলে একটা বাংলাদেশের ভ্যারাইটি আছে, রেড ভেলভেট বলে বাংলাদেশের একটা ভ্যারাইটি আছে, যেটা আমাদের ইন্ডিয়া অনেকের কাছে আছে। এটা গেল। আচ্ছা দাদা, এই যে জাতগুলো বলছেন এর সাইজ কেমন হয়? আরেকটা বলে নিই, তাইওয়ান পিঙ্ক। আচ্ছা, সিয়ান পিঙ্ক। এরকম 11টা ভ্যারাইটির কথা বললাম, তবে 11টা ভ্যারাইটির মধ্যে আমি কাটছাট করে সিয়ান পিঙ্কটা বাদ, তাইওয়ান পিঙ্ক পর্যন্তই ধরুন। সিয়ান পিঙ্কে একটু ডিজিজ বেশি আছে।
আর জাম্বু ভ্যারাইটিটা যেটা বললাম সেটাও একটু ডিজিজ আছে, আচ্ছা, মানে প্রবলেম বেশি হয়। আর বাদবাকি ভ্যারাইটি অ্যাভারেজে ঠিক আছে, তবে এর মধ্যে থেকে সিয়াম রেড আর অরিজিনাল মরক্কন রেডের হেলথ কোয়ালিটি খুব স্ট্রং। তাহলে এই দুটো জাত নিয়ে মানুষ এগোতে পারে। হ্যাঁ, আমি প্রথম আবার রিপিট এই 10টার মধ্যে 5টাকে বলি। বলুন। ক্রসবিট, আচ্ছা, সিয়াম রেড, অরিজিনাল মরক্কন রেড, আর তাইওয়ান পিঙ্ক, আচ্ছা, আর হচ্ছে আমাদের শ্রীলঙ্কান রেড। এই 5টা ভ্যারাইটি অ্যাভারেজে বেস্ট। আচ্ছা, 10টার মধ্যে। কিন্তু এই 10টা ভ্যারাইটি অন অ্যান অ্যাভারেজ ফলের সাইজ প্রথম 3 মাস এপ্রিল মে জুন, মানে মে জুন জুলাই, এই 3 মাস ফলের সাইজ অ্যাভারেজ 300 গ্রাম। আচ্ছা, অ্যাভারেজ 300 গ্রাম, কোনো হরমোন না প্রয়োগ করে। আচ্ছা, আবার এই গাছেই এখন আপনাকে আমি দেখাতে পারবো 700-800 গ্রামের ফল। আচ্ছা, তাহলে মানে প্রথম দিকে অনেক ফলন হওয়ায় সাইজটা একটু কম হয়। এখন যেহেতু একদম শীত পড়ে গেছে, ফলনটা কম এবং সাইজ ভালো, বর্ষায় অতিরিক্ত নেই, সাইজ ভালো। পরের 3 মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 3 মাস যে ফলগুলো আসবে, যেগুলো হারভেস্ট নভেম্বরে হবে বা ডিসেম্বরে ফার্স্ট উইকে হবে, সেগুলো সাইজ অন অ্যান অ্যাভারেজ 500 গ্রাম। আচ্ছা, এই যে জাতগুলো বললেন, চারা দেওয়া যাবে চাষিকে? হ্যাঁ, অবশ্যই। সবগুলো চারা রেডি আছে? একদম, সবগুলো চারা রেডি আছে, চারা পাওয়া যাবে এবং আমার এখানে অরিজিনাল দেখে নিতে পারবে। আচ্ছা, এবং চাষিদেরকে বলবো এই চাষে এগোনোর আগে একবার বাগান ভিজিট করুন, নিজে চোখে দেখুন, দাদার সাথে কথা বলুন, তারপরে আপনি চাষটা করুন। দাদা, কিভাবে কন্ট্যাক্ট করবে মানুষ আপনার সাথে? এবং আরেকটা কথা বলে নিই, আমি আমার থেকেই চারা নিতে হবে এবং যেখান থেকেই নেবেন তার থেকে আপনি একটু বাগানটা ভিজিট করে দেখে ফল দেখে নিন। একদম। আর আমার থেকে নিলে আমি কিন্তু আমার পালানোর জায়গা নেই। তার উদাহরণ বলি, আমি প্রতিশ্রুতি দিয়ে সঙ্গে থাকবো, তাকে 2 বছরের গাইড দেব এবং 1 বছর পর থেকে তার যা ফল হবে সেটাও আমি তুলছি, তাহলে আমার কিন্তু পালানোর জায়গা নেই। আছে কি দাদা? না, একদম। যদি সেই ফলটা সেই ফলই না হয়, তখন তো আমি ফল নিতে গিয়ে আমি আটকা পড়ে যাব। তো আমি এখন পর্যন্ত এই 5 বছরে যতজন বাগানিকে চারা দিয়েছি, একটা বাগানির কোনোভাবে মিস্টেক হয়নি। কারণ আমার অন্য ভ্যারাইটি বলে অন্য ভ্যারাইটি দেওয়ার জায়গা নেই, আমার কাছে সবই আছে। চাষিরা যে সমস্যাগুলো পড়েন, প্রথমত ভ্যারাইটিগত, দাদা বলছেন একদম সঠিক জিনিস দেবেন এবং আপনি নিজের চোখে গাছে ফল দেখে নেবেন, তারপরে সেই গাছ থেকে কাটিং নেবেন। একদম। দ্বিতীয়ত গাইডেন্সের অভাব, যেটা দাদা সম্পূর্ণ করবেন। তৃতীয়ত ফল বিক্রি করার, সেটা তো দাদা নিজেই কিনে নিচ্ছে, তাহলে সমস্যা থাকলে কোথায়? দাদা, কিভাবে কন্ট্যাক্ট করবে আপনার সাথে? আমার ফোন নাম্বার 9614391665। আমার বাড়ি ধুবুলিয়াতে। আমাকে এখন অনেকেই চেনে, ড্রাগন জগতের যারা চাষ করে বা আমার ভিডিও দেখে 5 বছর থেকে দাদার চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেছে, অনেকেই চেনে। কোনো রকম নির্দ্বিধায় একদিন সময় করে যারা ভাবছে 2 বছর ধরে 3 বছর ধরে, এসে ঘুরে যান। আমি আরও বাগান বাড়াচ্ছি, শুধু এই বাগান নয়, আমার আরও একটা বাগান বাড়িতে করা হয়েছে, আরেকটা বাগান আরেক জায়গায় করা হয়েছে। তো আমি বাগান নিয়েই কালচার করছি। তো ভয় পাবেন না, যারা করতে চাইছেন তারা চলে আসুন এবং করে ফেলুন। যারাই বাগান করবেন অবশ্যই বাগানে আসবেন, বাড়ি বসে চারা নেবেন না। কারণ বাগানে যদি ফাঙ্গাল থাকে, সেই বাগানে চারা নিয়ে আপনি মরে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। মানে আপনাকে দেখাচ্ছে যে আমার যেখানটায় ভালো সেখানটায় দেখাচ্ছে, কিন্তু বাগানে যদি ফাঙ্গাল ঢুকে যায় তো সব জায়গায় ঢুকে যায়, ছড়িয়ে যায়। আমাকে দেখা যাচ্ছে যে এই ডালটায় ফাঙ্গাল আছে, এইখানে আমি কেটে ফেলে দিয়ে এখান থেকে চারা দিয়ে দিলাম। বুঝতে পারবে না চাষি বুঝতে পারবে না। চাষি লাগানোর পর এত কষ্টের টাকা, বাগান শুরুতেই ফাঙ্গাল দিয়ে শুরু হবে। অনেক বাগানই হয়েছে এবং এই মুহূর্তে অনেক ব্যক্তি যারা বাগান করেনি তাদের থেকে চারা কিনবেন না। যারা বাগান করেনি তাদের থেকে কিনবেন না, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে সোর্সে চারা এনে কোথা থেকে আসছে তার সেই চারার মা বাপ কিচ্ছু নেই। এবং যারা বাগান করছে তাদেরও অনেক বাগান নষ্ট হয়ে গেছে। তো ফাঙ্গাল যদি প্রবলেম থাকে, সেই ফাঙ্গাল প্রবলেম থাকলে পরে আপনার
চারাতেও চলে যাবে। তো বাগানে আসবেন, দেখবেন, তারপর চারা নেবেন, এটা কিন্তু সর্বোচ্চ এবং সর্বপ্রথম পয়েন্ট। কেমন ধরনের চারা মানুষকে দেবেন একটু দেখান আমাদেরকে। হ্যাঁ, প্রথমত আমি দেখাই, এগুলো এটা নতুন, হ্যাঁ, এইভাবে আমরা ফল ধরা, এই যে ফল ধরেছে, এই ডালগুলো কাটিং করে এইভাবে গোড়া বের করে বালিতে বসিয়ে রাখি, তারপর এরকম রেডি হয়ে যায়, এরকম রুট হয়ে যায়, তারপর এই চারাটা আমরা দিই কাস্টমারকে, মানে যে চাষি নেয় সেই চাষিকে। এখানে এইভাবে রেডি করা হয়। এটা তাইওয়ান পিঙ্ক। আচ্ছা, তাইওয়ান পিঙ্ক আছে, অরিজিনাল মোরাক্কান রেড, এটা রেড ভেলভেট, এটা ইসরায়েল ইয়েলো, ওটা শ্রীলঙ্কান রেড। এছাড়া বাদবাকি যা আছে অরিজিনাল, বারবার দেখলাম অরিজিনাল মোরাক্কান রেড লেখা, কারণ হলো আমাদের মার্কেটে মোরাক্কান রেড বলে বহু জাত আছে, বহু জাত আছে, ওই কারণে লিখেছে। এটার ফলটা হয় বরাবরই বড়, মানে এখন 700-800 এরকম হবে, কিন্তু প্রথম দিকে ছোট হবে। আমি কিন্তু বারবার দুটো জিনিস বলি সব জায়গায়, প্রথম 3 মাস ছোট, ভয় পাবেন না, তারপরে 3 মাস বড় হবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো এই ড্রাগন চাষটা অবশ্যই লাভজনক, অবশ্যই আপনারা ড্রাগন চাষটা করতে পারেন। আর আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সঠিক চারার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, বাগান ভিজিট করে চারা পারচেস করবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে রাখেন। নমস্কার।